এখনো কিছু লাশ টাশ পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না। আর সেটা কিভাবে আগুন লাগলো, কোন তলা থেকে শুরু হলো, কিভাবে ছড়ালো, এত দ্রুত কিভাবে ছড়ালো, এখানে তো জাতীয় তদন্ত হওয়ার কথা। আমি বিশ্বাস করি সরকারও একটা তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু যেন তেনভাবে তদন্ত করলে চলবে না। কেন কতগুলো বিল্ডিং এরকম আছে, যদি চিন্তা করেন যে এখানে যে ত্রুটির জন্য এই আগুনটা লাগলো এবং এই আগুনকে এত দ্রুত ছড়িয়ে গেল এবং মানুষকে বাঁচার কোনো পথ ছিল না। যদি বিভিন্ন জায়গায় আমাদের আইনও দেখতে হবে, কেন বিভিন্ন দেশের আইনে আছে যে বহুতলা বিল্ডিং করলে সেখানে বুঝতে হবে যদি আগুন টাগুন লাগে মানুষ কিভাবে যান বাঁচানোর জন্য বেরোতে পারে, এটাকে ফায়ার এসকেপ বলে। সব দেশে আছে, কিন্তু এখন অবাক আপনারা হবেন, আমিও হচ্ছি, 10 তলা 18 তলা হয়েছে, কিন্তু যে ধরনের ঘটনা ঘটে গেল এটা তো কোনোভাবেই ঘটার কথা না যদি বেরোবার একটা পথ থাকে। মানে জানলা থেকে ঝাঁপ দিয়ে বাঁচাতে এটা তো কোনো ব্যাপার না যে 10 তলা 12 তলা থেকে ঝাঁপ দিয়ে মানুষ কিভাবে বেরোবে। তো এইগুলো প্রশ্ন আপনারা মাথায় নিশ্চয় আসছে যে জাতি এই প্রশ্নগুলো করবে, সরকারও যে ধরনের কমিটি করবে, যে ধরনের বিশেষজ্ঞ লাগবে, আমি মনে করি সেখানে আর্কিটেক্ট, বড় রকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছে, যে এই ধরনের বিল্ডিংয়ের আইনে কি আছে এবং সে আইনগুলো মেনে এই বিল্ডিংগুলো করা হচ্ছে কি হচ্ছে না। আর এখনও যেসব বিল্ডিং আছে সেগুলোকে তাদের নিজের অবস্থার একটা মূল্যায়ন করে বুঝতে হবে যে এই ধরনের ঘটনা যেন আর কোনো জায়গায় ঘটে না, 1 নম্বর। 2 নম্বর, যদি এরকম ঘটে মানুষকে যান বাঁচানোর জন্য কি ব্যবস্থা সেখানে করা হচ্ছে। আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছি যে এই ভবনটির 18 তলা একটি ইমারত নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছিল 1996 সালে। 2005 সালে এসে একটা কপি দাখিল করা হয় যে এটা 23 তলা হয়েছে। সেটাকে সন্দেহ হওয়ার কারণে তদন্ত করা হয়। তদন্তে দেখা যায় যে কপিটা তারা দাখিল করেছেন এর সমর্থনে রাজুকের রেকর্ড রেজিস্টারে অন্য কোথাও কোনো তথ্য উপাত্ত নেই। ফলে তদন্ত রিপোর্টে ধরে নেওয়া হয় যে রিপোর্টটি, যে পরবর্তী যে নকশাটা তারা দাখিল করেছে এই নকশাটা সঠিক নয় এবং মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে এখানে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সেই সময় রাজুকের যিনি চেয়ারম্যান ছিলেন তাকে এবং সেই সময় যারা কর্মকর্তা ছিলেন আমরা চেষ্টা করছি তাদেরকে অনুসন্ধান করে খুঁজে বের করতে। আমাদের তদন্ত কমিটির জুরিসডিকশনটা হচ্ছে তদন্তে এই প্ল্যানটা অনুমোদন প্রক্রিয়ার ভিতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা, দ্বিতীয়ত বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, মালিক, এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের তদন্ত প্রতিবেদন আমরা প্রকাশ্যে প্রকাশ করব এবং যারা ঘটনার সঙ্গে জড়িত থাকবে, আমার কাছে, আমি পেশাগতভাবে একজন আইনজীবী ছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত প্রভাবশালী হন, বৃত্তে, ক্ষমতায় বা অন্য কোনো পদবিতে তিনি যেই হন না কেন। আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী আছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমার মন্ত্রণালয়ের সচিব সহ আমরা সকলের সিদ্ধান্ত যে অতীতের মতো করে নয়, কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। সে বাকশালের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। বাকশালের পেছনে ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার, ক্ষমতাকে ধরে রাখার। যখন আর কোনো দিক দিয়ে পারছিলেন না, দেখছিলেন যে নির্বাচন করে এটা পারা যাবে না, তখন এই বাকশাল তৈরি করেছিলেন তারা সেই নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য। আর সমস্ত পত্রপত্রিকা বন্ধ, কথা বলার স্বাধীনতা ছিল না। সেদিনও সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে সেটা কি বলা হচ্ছে নাকি এটা অত্যন্ত একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটাতে জনগণের বা রাষ্ট্রের কল্যাণ অনেক বেশি হতে পারত। কখন বলছেন? যখন ইলেকশন কমিশন বলছে যে নির্বাচন ঠিক হচ্ছে না, যখন বলছে ইলেকশন কমিশন যে আমরা
জনগণকে ভোটের জন্য আনতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না। ইভিএম হলে কি হতো, যে ইভিএম হলে ওই রাতের বেলা চুরি করতে পারতো না। অর্থাৎ ইলেকশন কমিশন নিজেই স্বীকার করে নিচ্ছে যে ওই নির্বাচন হয়নি, কোনো নির্বাচন হচ্ছে না, আমরা পারছি না। তারা সব বিষয়গুলোকে আজকে পেছনে দেওয়ার জন্য, অন্ধকারে রাখার জন্য, তাদের সমস্ত দুর্নীতি, তাদের সমস্ত কুকর্ম, অপকর্ম যারা তারা করছে এই দেশকে, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, সেটাকে আড়াল করার জন্য এখন আবার তারা সে একদলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছে। বন্ধুগণ, অনেক পানি গড়িয়ে গেছে। ৭৫ সাল আর ২০১৯ সাল এক নয়, বা ২০২০ সাল এক নয়। সুতরাং যে স্বপ্ন দেখছেন যে একদলীয় শাসন ব্যবস্থা করে এখানে রাজত্ব চিরস্থায়ী করবেন, এই দেশের জনগণ কোনো দিনই সেই অবস্থা মেনে নেবে না। দেশনেত্রী বেগম খালেদা অত্যন্ত অসুস্থ, তিনি কারাগারে আছেন। আমরা সবাই জানি যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। সাধারণ একজন মানুষ, সাধারণ যে যাকে সাজা দেওয়া হয়েছে, এখানে উকিল সাহেবরা আছেন অনেকেই, কোনো আইনেই এই সাজা পেয়ে তাকে আটক করে রাখার কোনো কারণ থাকতে পারে না। উনি জামিন পেতে পারেন, অবশ্যই পারেন। আজকে দেখুন, পাকিস্তানের নওয়াজ শরীফ কনভিক্টেড, তাকে জামিন নিয়ে উনি বেরিয়েছেন চিকিৎসার জন্য। এই আওয়ামী লীগের নেতারা যারা কনভিক্টেড, তারাও আজকে আপনার বাইরে আছে। আমাদের একসময় আমাদের সঙ্গে ছিলেন নজমুল হুদা সাহেব, 15 বছর জেল আছে না, 14 বছর সাজা হয়েছে, তিনি 5 দিন পরেই বেরিয়ে এসেছেন, আফটার 5 days। সেখানে 1 বছর উপর হয়ে গেল দেশনেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে আটক করে রাখা হয়েছে। প্রতিদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। বিএনপি জামাতের চাইও আতঙ্ক হচ্ছে এই সমস্ত রাস্তার ঘাতকরা, এই সমস্ত অবস্থার সাথে জড়িত যারা, সেসব প্রশাসনের কর্মকর্তারা সবচেয়ে বেশি আতঙ্ক মানুষকে করে। ওরা যদি ভয়ঙ্কর হয়, এরা তার বেশি ভয়ঙ্কর, যারা বাদ চালিয়ে মানুষকে হত্যা করে। একজন লাইসেন্স নাই, একজনের ফিটনেস নাই, এই সমস্ত ঘাতকরা হচ্ছে ওদের চেয়ে ভয়ঙ্কর। আজকে যারা এই অনুমোদন দিয়েছে বিল্ডিং দুর্নীতি করে, এরা ওদের চেয়ে ভয়ঙ্কর। আজকে নিমতলির মতো ঘটনার পরে যারা প্রধানমন্ত্রীর নির্দেশ পর্যন্ত বাস্তবায়ন করে নেই, এরা তার চেয়ে ভয়ঙ্কর আতঙ্ক সমাজ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন অবশ্যই নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ব্যাধিগ্রস্ত, নারী নির্যাতনকে, শিশু নির্যাতনকারী, এই রাস্তার ঘাতকদের বিরুদ্ধে, সড়কের নৈরাজ্যের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ আগে এপ্রিল মাসে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা এই ঘাতকদের বিরুদ্ধে, এই অশক্তির বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমাদের এগিয়ে আসতে হবে, সত্যিকার দেশকে ভালোবাসেন, সত্যিকার বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সেখানে সাহায্য করতে চান, শিক্ষাবিদ হোক, ছাত্র হোক, সড়ক পরিবহনের সত্যিকার দেশপ্রেমিক, শ্রমিক হোক, মালিক হোক, বুদ্ধিজীবী হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, কর্মী হোক, নাগরিক সমাজের কর্মীরা হোক, নারী পুরুষ যেই হন না কেন, আপনার এই সামাজিক আন্দোলন আমাদের সমস্যা এগিয়ে আসবেন। স্লোগান দিলেই তো হবে না, এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজকে বিস্মিত হই, দুঃখিত হই, ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো এই সড়ককে, এই সমস্ত অনেক বন্ধ করার জন্য, সেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হলো না। কারা করলো না এগুলো? কারা সেই ক্ষমতা ব্যক্তি, যারা প্রধান মিনিস্টার, প্রাইম মিনিস্টার কথা বলতে বাস্তবায়ন করে না? এই সমস্ত কে, যারা এই সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পরিবেশ করে, এদের বিরুদ্ধে আমাদের সমাজে আন্দোলন গড়ে তুলতে হবে। এদের বিরুদ্ধে সমাজ আন্দোলন এই জন্য গড়ে তুলতে হবে, একজন কেন্দ্রীয় সরকার সবকিছু করতে পারে না, দুনিয়ায় কোথাও নাই। তাহলে কি কারণে এই অধিদপ্তরগুলো আছে, সিটি কর্পোরেশন আছে, বলেন এদের কাজ। আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে বলেন? এদের কাজ এগুলো বাস্তবায়ন করা। সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো এই সমস্ত অনিয়মগুলো দেখা, এই সব ফাঁকগুলো বন্ধ করা। দুনিয়া তাই হয়ে থাকে। শুধু কেন্দ্রীয় সরকার করবে, যে প্রাইম মিনিস্টার মন্ত্রীরা করবে তা হতে পারে না।
আমরা তো মন্ত্রীরা বা প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত দিয়ে বাস্তবায়ন করে দিয়ে দেখে নির্দেশ দেন, কেন বাস্তবায়ন করে না?